তো ক্রিস কোলম্যানের দিকে যদি তাকে, এখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, ওয়েলসের সে স্বদেশ, নিজের দেশ ওয়েলসের সফল ছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আর যেখানেই গিয়েছে আশ্চর্যজনক ভাবে কোথাও ভালো করেনি। মানে হয়তো দুইটা সিজনের কথা হয়তো বলা যায় আলাদা হবে, যে একটা সিজনে ফুলহ্যামে হয়ে যে তার যখন প্রথম যে ফুল সিজন অ্যাজ এ কোচ, তার প্রফেশনাল কোচিং ক্যারিয়ারে যে প্রথম ফুল সিজনটা 2003-4-এ সে ফুলহ্যামকে নবম করেছিল প্রিমিয়ার লিগে, এবং ওইটাই সম্ভবত তার ক্লাব কোচিং এর একটা হাইয়েস্ট পয়েন্ট। যে একটা শুধু যে একটা প্রিমিয়ার লিগে ক্লাব সামলিয়েছিল তাই বলে না, এটা প্রিমিয়ার লিগের ক্লাবকে একটা ভালো অবস্থানে রেখে সে সিজনটা শেষ করেছে। পরবর্তী সিজন গুলাতে এরকম দেখা যায় নাই তেমন একটা। আমি যদি একটু বলি ধাপে ধাপে, যেমন ফুলহামে সে তার চতুর্থ সিজনে গিয়ে স্যাক হয় 5 ম্যাচ বাকি থাকতে, যেটা তার প্রথম ক্লাব ছিল প্রফেশনাল কোচিং ক্যারিয়ারে। এরপর সে গেল স্প্যানিশ সেকেন্ড টায়ারে, যেখানে গিয়ে সে ওই লিগের দ্বিতীয় বৃহত্তম বাজেটের দল সামলিয়েছিল, এবং সেখানে সে হচ্ছে এরকম ফার্স্ট লেগ শেষে সে স্যাক হয়, লিগের ফার্স্ট হাফ শেষে স্যাক হয়, এবং ক্লাবটা শেষ পর্যন্ত দেখা গেছে যে 4 পয়েন্টের জন্য তারা টপ টায়ারে কোয়ালিফাই করতে পারে নাই। তো সে যদি আরেকটু ভালো করে দিয়ে যেত হয়তো ক্লাবটা কোয়ালিফাই করতে পারে। তারা সেকেন্ড হাইয়েস্ট বাজেট ছিল তখন লিগের, রিয়াল সোসিয়েদাদ স্প্যানিশ সেকেন্ড টায়ারে। এবং আমি আলাদাভাবে কাপ টুর্নামেন্টের তার রেজাল্টের কথাটা আলাদাভাবে বলবো, তার ডোমেস্টিক কাপ টুর্নামেন্টের যে রেজাল্টটা। তারপর সে আসলো হচ্ছে চ্যাম্পিয়নশিপের টিম হচ্ছে কভেন্ট্রি সিটি। তো প্রথম সে লাস্টে 46টা ম্যাচে 13টা ম্যাচ পায়, ওখানে কোনো মতে রেলিগেশন সেভ করে, এবং পরের 2 সিজনে 24 দলের লিগে যথাক্রমে 17 ও 19তম হয়, এবং এরকম মিডিয়াকার সিজন 2টা শেষে তার সাথে চুক্তি আর নবায়ন করা হয়নি। তো এরপর সে গেল গ্রিক সেকেন্ড টায়ারে, সেখানে সে লিগে 10 ম্যাচ শেষে স্যাক হয়ে গেছে। এরপর আসে ওয়েলসের চ্যাপ্টারটা আমি পরে বলতেছি। এখানে বিষয়টা হচ্ছে যে ওয়েলসে সে সফল হয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু কোন প্রেক্ষাপটে সফল হয়েছে এটা আমাদেরকে দেখতে হবে, এবং সেই প্রেক্ষাপটটা সে বাংলাদেশে পাবে কিনা সেটাও দেখতে হবে। আচ্ছা, তো ওয়েলসেরটা আমি আসতেছি। তো ওয়েলসের পরে সে গেল হচ্ছে একটা মিনিট, হ্যাঁ, সান্ডারল্যান্ডে গেল চ্যাম্পিয়নশিপে, এবং সান্ডারল্যান্ড থার্ড টায়ারে রেলিগেট হয়ে গেছে, তার চুক্তি আর নবায়ন করা হয়নি। এরপর সে গেল চীনে একটা টপ টায়ার ক্লাবকে সে সিজনের সেকেন্ড হাফে একটা মিড টেবল ফিনিশিং করাইছে, এবং ওই চাইনিজ ক্লাবের হয়ে সেকেন্ড সিজনে লিগের প্রথম 9 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে পরে স্যাক হয়। 9 ম্যাচে 5 পয়েন্ট থাকা অবস্থায় স্যাক হয়। এরপর সে গেল গ্রিক টপ টায়ারে, এবং প্রথম 2 সিজন রেলিগেশন ফাইট দিয়ে সেভ করেছে। থার্ড সিজনে যখন সে 7 ম্যাচে 3 পয়েন্ট, তার দল তাকে স্যাক করা হয়। এরপর সে গেল সাইপ্রিয়ট টপ টায়ারে, সেখানে তাকে লিগের 11 ম্যাচ পর স্যাক করা হয়। এরপর সে গেল বেলজিয়ামের টপ টায়ারে, সেখানে সম্ভবত 30 ম্যাচের লিগ, তাকে 24 ম্যাচ পর স্যাক করা হয়, মানে 6 ম্যাচ বাকি থাকে, কারণ টিম ছিল রেলিগেশন জোনে। এরপর এখান থেকে সে গেল এই গ্রিক টপ টায়ারে, একদম মোস্ট রিসেন্ট তার যে ক্লাব গ্রিক টপ টায়ারে গেল, সেখানে সে জানুয়ারিতে স্যাক হয়েছে, কারণ তার ক্লাব 10 ম্যাচ শেষে 11 পয়েন্টে ছিল। তো একটা কোচ, সে হচ্ছে তার কোচিং ক্যারিয়ারে, তার ক্লাব কোচিং ক্যারিয়ারে 12টা সিজন সে রেলিগেশন ফাইটে ছিল, এবং সে স্যাক হয়েছে 6 বার, কারণ ওই 6 বার হচ্ছে তার ক্লাব রেলিগেশন জোনে অথবা রেলিগেশন জোনের কাছাকাছি ছিল, এজন্য তাকে 6 বার স্যাক করা হয়েছে। তো এমত অবস্থায় এখন আমি যদি তার ওয়েলস ন্যাশনাল টিমে তার সফল হওয়ার কারণটা বলি, যে এখানে ওয়েলসের যে ন্যাশনাল টিমের যে সোনালী প্রজন্মটা এসেছিল, গ্যারেথ বেল এবং স্পেশালি অ্যারন রামজে সহ যে ওয়েলসের যে সোনালী টিমটা, এটা গড়ে তুলেছিল 3 জন কোচ এক যুগের ওপর ধরে, মার্ক হিউজ, জন টোশাক এবং গ্যারি স্পিড। তো অনেকে বলে যে হ্যাঁ, তাদেরকে 100+ ফিফা র্যাঙ্কিং থেকে 11তে আনা হয়, না, এটা সত্যি না। এটা হচ্ছে যে গ্যারি স্পিডের সময়ই, জাস্ট কোলম্যানের আগের যে কোচটা ছিল ওয়েলসে, গ্যারি স্পিডের সময় অলরেডি ওয়েলস 39 এসে পড়েছিল। তো ওই 3 জন কোচের এক যুগের সময় ধরে গড়ে তোলা ওয়েলস টিমটা অলরেডি 39 এসে পড়েছিল, এবং গ্যারি স্পিডের অকাল মৃত্যুতে কোলম্যান কিন্তু দায়িত্বটা পায়, না হলে সে ওয়েলসের দায়িত্ব পেত না। সম্ভবত সড়ক দুর্ঘটনায় মারা যায় দুর্ভাগ্যবশত গ্যারি স্পিড। তো সে কিন্তু ওই সোনালী প্রজন্মটা টেক ওভার করে। তো টেক ওভার করে সে কিভাবে সফল হলো? সে মোস্টলি 3-4-2-1 ফরমেশনটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছে মোস্টলি ওয়েলসের হয়ে, যেখানে সে যেটা করেছে যে মিডফিল্ড ওভারলোড করেছে, টোটালি ডিফেন্সিভ ছিল, এবং এটা নিয়ে সমালোচনা হয়। আপনারা যদি রেডিটে সার্চ দেন, রেডিট
রেডিটে গিয়ে যদি ক্রিস কোলম্যানের নামে সার্চ দেন, তার নামে আলোচনার অভাব নাই, এবং ওভারওয়েলমিংলি 95% বা তারও বেশি মানুষ তার নামে সমালোচনা করেছে। মানে এখানে মানে আপনার মানে অন্যভাবে বলার সুযোগই নাই যে সে অন্য জায়গায় কি সফল ছিল বা আন্ডার ডিফারেন্ট সার্কামস্ট্যান্স ছিল বা যাই হোক। তো সে যেটা করলো যে হ্যাঁ, টোটালি ডিফেন্সিভ ট্যাকটিক্স এবং ডাবল নাম্বার 10 খেলিয়েছে গ্যারেথ বেল আর হচ্ছে অ্যারন রামসে, ডাবল নাম্বার 10। এবং যে সেন্টার ফরওয়ার্ড ছিল, লোন ফরওয়ার্ড ছিল, তার মূল কাজ ছিল যে ট্যাকটিক্যালি মানে মুভমেন্ট করে হচ্ছে স্পেস করে দেওয়া গ্যারেথ বেল আর হচ্ছে রামসেকে। হ্যাঁ, তো সে কিন্তু টোটাল টিমের যে এটা কিন্তু শুধু বেল আর রামসেই না, টোটাল টিমটাই কম বেশি ভালো ছিল। এবং সে যে টোটাল টিমের কিন্তু সে স্ট্রেংথ কিন্তু সে ইউজ করে নাই, এবং এটা নিয়ে কিন্তু সে সমালোচিত ছিল যে হাতে সে টোটালি ডিফেন্সিভ, এটা ইউরোপিয়ানরা তারা পছন্দ করে নাই টোটালি। তারা বলছে যে হ্যাঁ, আমাদের একটু মানে আমাদের হয়তো একটু মানে সেভাবে আমরা পূর্ণ শক্তিতে আমরা পারফর্ম করানো সম্ভব হয় নাই, কারণ কোচ সেভাবে করে নাই। সে জাস্ট দুইটা প্লেয়ারের উপর ভর করেছিল যারা একদম প্রাইম টাইমে ছিল ওই সময়, বেল আর রামসে। তো এরকম একটা ম্যাচ গিয়েছে যেমন বেলজিয়ামের সাথে, হ্যাঁ সেও টেকনিক্যালি কিছুটা ফ্লেক্সিবল, যেমন বেলজিয়ামের সাথে যে ইউরো যে বাছাইয়ে বেলজিয়ামের সাথে অ্যাওয়ে ম্যাচে সে 4-2-3-1 খেলিয়েছিল। এবং এখানে একটা মজার বিষয় যে ওই ম্যাচে বেল ছিল লোন ফরওয়ার্ড। কারণ কি? কারণ হচ্ছে এই বেলজিয়ামের যে লেফট ব্যাক ভার্তগান লেফট ব্যাক, মানে সে হচ্ছে খুব ভালো একজন ওভারল্যাপিং লেফট ব্যাক, এবং বেলজিয়ামের একটা অন্যতম থ্রেট ছিল লেফট সাইডে অ্যাটাকের ক্ষেত্রে। কারণ সে আর হচ্ছে ইয়া যে ছিল বেলজিয়ামের যে লেফট উইঙ্গারটা, সরি নামটা হঠাৎ মাথায় আসতেছে না, দুর্দান্ত যে লেফট উইঙ্গারটা, তো তাদের মধ্যে খুব ডেডলি একটা কম্বিনেশন ছিল। তো সে যেটা করলো যে বেলকে লোন ফরওয়ার্ড খেলানোতে ওই লেফট ব্যাক আর সে আর তেমন মুভ করে নাই, ওভারল্যাপ করে নাই। ওভারল্যাপ না করার ফলে যেটা হয়েছে যে হ্যাঁ, ম্যাচটা ওই আলটিমেটলি ম্যারমেরে ড্র যেটা এক্সপেক্ট করছে, ম্যারমেরে ড্র হয়েছে। তো এটা হ্যাঁ ওয়েলসের পারপাস সার্ভ করছে, এবং বেল দেখা গেছে পুরো ম্যাচে মাত্র 18 ওভার বলে টাচ করতে পারছিল। তো সে ডিফেন্সিভ খেলাইছে। বেল মোস্টলি একটা ওয়েটিং গেম খেলছে উপরে, তো ডিফেন্সিভ এটা তার সে ক্লিক করে গেছে, ফাইন। তারপর হচ্ছে হোম ম্যাচে আবার বেলজিয়ামের সাথে সে 3-4-2-1 গেছে, কারণ ম্যাচটা জেতা দরকার ছিল। এবং যেটা দেখা গেল যে ম্যাচের 20 মিনিট পরই রামসে কমপ্লেন করা শুরু করছে, কারণ ডিফেন্স আর মিডফিল্ড অনেক নিচে ছিল, যার ফলে রামসেকে আরো অনেক বেশি লোড নিতে হচ্ছিল স্পেস কভার করার জন্য বা ডিফেন্সিভলি। তো সে যখন এই কমপ্লেনটা করলো, তখন কোচ যেটা করলো যে হ্যাঁ, সে একটা মডারেট লাইন এনে দিল, ডিফেন্স আর মিডফিল্ডকে আরেকটু উপরে তুললো, তো মানে ব্যাপারটা সলভ হইলো। বাট মোস্টলি আমরা যেটা দেখলাম যে খুবই খুবই আল্ট্রা ডিফেন্সিভ একটা ট্যাকটিক্সে খেলাতো, এবং বেল আর রামসেকে সে আনলিশ করে দিত। এই যে সেট আপটা বেলজিয়াম ওয়েলসে, এই যে সে সেট আপটা ক্রিয়েট করলো এবং যাদের উপর ভর করে ক্রিয়েট করলো, এই সেট আপটা কি বাংলাদেশে থাকবে কিনা? কারণ সে তার কোচিং ক্যারিয়ারে একমাত্র যেখানে সফল হইলো সেখানে সে খুবই ডিফেন্সিভ খেলাইছে এবং দুইটা দুর্দান্ত নাম্বার 10 পাইছিল। কিন্তু আমরা কি এরকম নাম্বার 10 তো এই মুহূর্ত পর্যন্ত এখনো আমাদের ভালো নাম্বার 10 নাই। আপনি যদি চিন্তা করেন, আমাদের মোরসালিন আছে আর হচ্ছে কিউবা মিশেল আছে নাম্বার 10 প্রোফাইল এই মুহূর্তে অ্যাভেলেবল, কিন্তু এখন কিন্তু দুইজন কিন্তু এশিয়ান প্রেক্ষাপটে ওই 20 লেভেল মনে হয় না আনলক করতে পারবে, কিংবা যারা আসতে পারে হয়তো ইউসুফ আহমেদকে হয়তো খেলানো যায়, আবার কিছু উইঙ্গার আসতেছে আমাদের যাদেরকে হয়তো কাউকে নাম্বার 10 হিসেবে আনা যায়, হয়তো ফারহান আলী ওয়াহিদ আছে, আরহাম ইসলাম আছে। আরহাম ইসলামকে সম্ভবত নাম্বার 10 করা যাবে না, কারণ সে টাচলাইন উইঙ্গার। ফারহান আলী ওয়াহিদকে হয়তো নাম্বার 10 করা যায়, কারণ সে ভেতরের দিকে অনেক মুভ করে উইং থেকে এসে। তারপর আমাদের নেহান আছে, নেহানও বেশ মুভ করে, কিন্তু তারা এখনো অনেক ইয়াং। তারা কবে আসে এটা আমরা জানি না এখনো। তারা দ্রুত আসবে, বাট রাতারাতি আসতেছে না। এবং তারা তাদের লেভেলটা কতটুকু নিতে পারবে, তাদের লেভেলটাকে ধরে রাখতে পারবে, তারা কি তাদের লেভেল কি ডাউন হয়ে যাবে নাকি ভালো হবে আমরা জানি না এখন। হ্যাঁ, তো এই প্রেক্ষাপটে এই যে এই কি বলে ক্রিস কোলম্যান কি এখানে সফল হতে পারবে কিনা, এটা অনেক বড় একটা প্রশ্ন। এবং তার কোচিং ক্যারিয়ার জুড়ে যারা তার সমালোচনা করে, এই একটা বিষয় কনসিস্টেন্টলি তারা সমালোচনা করে গেছে যে খুবই ডিফেন্সিভ মাইন্ডেড একজন কোচ। এমনকি সে যখন কভেন্ট্রি সিটির দায়িত্বে কোচিং এ ছিল, চ্যাম্পিয়নশিপের ক্লাব কভেন্ট্রি সিটি, তাদের হয়ে ইংলিশ লিগ কাপের 3rd রাউন্ডে একটা 3rd টায়ার ক্লাবের কাছে হেরে গেছিল কভেন্ট্রি সিটি। তো তার ডোমেস্টিক লিগ
ডোমেস্টিক কাপ কোথাও সফলতা নেই। হ্যাঁ, অনেকে বলতে পারে যে হ্যাঁ সে তো ন্যাশনাল টিমে সফল হয়েছে, সে তো ন্যাশনাল টিমে কোচিং করাতে আসতেছে, কিন্তু ভাই একটা কোচ তো মানে কোথাও না কোথাও তো আরেকটু সফল হইতে হবে, তাই না? মানে একদমই কোথাও মানে লিটারেলি কোথাও সে ওই অর্থে সফল না। এখন সে তো খেলোয়াড় না যে হ্যাঁ একজন খেলোয়াড় সে ইউরোপ একটা ভালো লিগে খেলে, সে বেঞ্চড হয়ে আছে সারা বছর, কিন্তু বাংলাদেশ দলে আনলে সে তো ভালো করবে। কিন্তু আমি তো খেলোয়াড়ের কথা বলতেছি না, আমি একজন কোচের কথা বলতেছি যে তার আল্ট্রা ডিফেন্সিভ দর্শনের জন্য মানে পরিচিত বা সমালোচিত।